অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সামনে রেখে মিরপুরে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া, সিরিজ আয়োজনে সংশয় নেই। চট্টগ্রামে প্রতিনিধি দলের পরিদর্শন শেষে জানালেন নাফিস ইকবাল। এবং সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপে ছন্ন ছাড়া বাংলাদেশ, অধিনায়ক ফয়সালের ভুলে মালদ্বীপের সঙ্গে 1-1 গোলে ড্র। আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় লাল সবুজ। চেন্নাই টেস্টে বাজেভাবে হারার সঙ্গে আলোচনায় আসছে সাকিব আল হাসানের নামও। প্রশ্ন উঠেছে, টেস্ট ম্যাচের জন্য ফুল ফিট তো তিনি? কারণ হেড পজিশন ঠিক রাখতে 2 ইনিংসের পুরোটা সময় সাকিব ব্যাট করেছেন হেলমেটের স্ট্র্যাপ কামড়ে। এছাড়াও আঙুলে নতুন করে চোট পেয়েছেন সাকিব। তাই তো প্রশ্ন উঠেছে, টেস্ট ক্যারিয়ার কি শেষের পথে সাকিবের? কানপুরে থাকবেন তো তিনি? সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন মাহবুব রিমন। সবারই জানতে হয় কখন কোথায় থামতে হয়। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নিজে জানেন তো, বয়স পার হয়েছে 37-এর বেশি। সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলছেন 17 বছরের বেশি। সেই সাকিবকে চলে এসেছেন ক্যারিয়ারের সায়ান্নে। অন্তত তার সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু তাই বলছে। 70টা টেস্ট ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন 4600, উইকেট নিয়েছেন 240টার বেশি। কিন্তু এতটা বাজে সময় গোটা ক্যারিয়ারে কখনো কি পার করেছেন সাকিব আল হাসান? 3 ইনিংস হলো তার কোনো উইকেটের দেখা নাই। শতকের দেখা পেয়েছেন টেস্টে, তাও 2017 সালে সবশেষ। 1 বছরের বেশি হলো 50-র দেখা নেই। সব মিলে কি বিউগলের করুণ সুর শুনতে পাচ্ছেন সাকিব আল হাসান? যদিও সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, তিনি জানেন কখন কিভাবে খেলতে হয়। তবুও সাম্প্রতিক সময়ে নানা কারণে সাকিবের অস্বস্তি কি বাড়ছে? অন্তত চেন্নাই টেস্ট তো তাই বলে। এই তো যেমন কার্তিক বলেছিলেন সাকিবের সঙ্গে কথা বলে, সাকিব তাকে জানিয়েছেন তার কাঁধে একটা অস্বস্তি রয়েছে, তার চোখের সমস্যা তো পুরনো, তার হাতেও নাকি চোট রয়েছে, তিনি নাকি ব্যথার কারণে বল ঠিকভাবে গ্রিপ করতে পারছেন না। সাকিব কি তবে শতভাগ ফিট? আর একজন আনফিট ক্রিকেটার কি টেস্ট খেলতে পারেন? এমন সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে ভারতের মাটিতে। এসব বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দলের অধিনায়ক কিন্তু পাশে দাঁড়িয়েছেন সাকিব, এবং তিনি বলছেন এর আগে এমন দুঃসময় পার করেছিলেন সাকিব, কিন্তু এরপর আবার ফিরে এসেছেন দুর্দণ্ড প্রতাপে। ভারতে কি ফিরতে পারবেন সাকিব? তার চাইতেও বড় প্রশ্ন, দ্বিতীয় টেস্টে কি দেখা যাবে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে? সব কিছুর উত্তর জানতে তাকিয়ে থাকতে হবে কানপুরে। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র মহড়া করেছে আর্মি সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্য ছাড়াও বিশেষ এই মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ সদস্যরা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের পর্যবেক্ষণের আগে শেষ দিনের মতো মহড়া নেয় সশস্ত্র বাহিনী। আকাশ থেকে নেমে এলো হেলিকপ্টার, চারদিকে আধুনিক অস্ত্র নিয়ে ঘেরাও করে আছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। আরেক দল উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজনকে। প্রথম দেখায় মনে হতে পারে এ যেন হলিউডের কোনো সিনেমা কিংবা কোনো সেনা ক্যাম্পের দৃশ্য। তবে এমন দৃশ্য মূলত মিরপুরের শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের। দক্ষিণ আফ্রিকা সিরিজে নিরাপত্তা জোরদার করতেই এমন বিশেষ মহড়া সশস্ত্র বাহিনীর, যেখানে আর্মি প্যারা কমান্ডো সদস্য ছাড়াও ছিলেন ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ কর্মকর্তারা। সকাল থেকেই হোম অফ ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা যায় সেনাবাহিনীকে। ভারত সিরিজের পর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে চিন্তিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাই নিরাপত্তা জোরদার করতে দায়িত্বে থাকবে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী। সিরিজ চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেটা কিভাবে মোকাবিলা করা হবে তার ইঙ্গিত পাওয়া যায় এই মহড়ায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে। অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-20 বিশ্বকাপ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আসর চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। শঙ্কা তৈরি হয় ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। যদিও বিসিবি বলছে প্রোটিয়া সিরিজ নিয়ে নেই কোনো সংশয়।
3 দিনের ছুটিতে আছেন ভারতের বিপক্ষে টি-20 সিরিজের তালিকায় থাকা সদস্যরা। তবে এনসিএল সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দীর্ঘ সময় নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন শামীম পাটোয়ারি। জিম সেশনের পর রানিং করে ঘাম জড়িয়েছেন তিনি। এছাড়া মিরপুরের মূল মাঠে ব্যাট হাতে নিজেকে খানিকটা সময় ঝালিয়ে নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে কোনো সংশয় নেই। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রামের জহির আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। কোনো নিরাপত্তা ইস্যু নয়, বরং নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল চট্টগ্রামে গেছে বলেও জানান তিনি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ভারত সফর শেষ করে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে নাজমুল হোসেন শান্তরা। এজন্য বাংলাদেশে অবস্থান করছে 4 সদস্যের ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। ঢাকার মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের আগে এই দিন পোর্ট্রিয়ার কর্মকর্তারা ঘুরে দেখেন চট্টগ্রাম জহির আহমেদ চৌধুরী স্টেডিয়াম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি স্টেডিয়ামে আসে পর্যবেক্ষণ দল। সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলনের সুযোগ সুবিধা দেখতে স্টেডিয়ামের ইনডোর থেকে শুরু করে ক্রিকেট কমপ্লেক্স, ড্রেসিং রুম সহ গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। এই সময় প্রতিনিধি দল নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলেও সিরিজের আয়োজনে কোনো সংশয় নেই বলে জানিয়েছে বিসিবি। ইন্ডিয়াতে খেলা হোক, পাকিস্তানে খেলা হোক, নিউজিল্যান্ডে খেলা হোক, অস্ট্রেলিয়াতে হোক, যেখানেই হোক, ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায়, সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে। তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে, বাট খেলা না হওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য নারী বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে উড়িয়ে নেয় আইসিসি। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে তাই বিভিন্ন মহলে ছিল ফিসফাস। তবে বিসিবি পরিষ্কার করেছেন নিজেদের অবস্থান। পোর্ট্রিয়া প্রতিনিধি দলের এই সফর কেবলই রুটিন ওয়ার্ক, এর পেছনে অন্য কোনো কারণ নেই বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার। কোনো দেশে সফর করে আসার আগে তারা একটা প্রতিনিধি দল পাঠায়। তারা ট্রেনিং ফ্যাসিলিটিস, মাঠ, হোটেল থেকে আসার রাস্তা, এয়ারপোর্ট, এইগুলো জাস্ট দেখাশোনা করে। তো এখন পর্যন্ত আমরা গতকালকে ওরা এসেছে রাতেবেলা, ঢাকা হোটেলে মিটিং হয়েছে, আজকে চিটাগাং আমাদের পুরো ভিজিট থাকবে, আগামীকালকে ঢাকা পার্টটা থাকবে। এটা খুবই রুটিন একটা ব্যাপার। জহির আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একটি বৈঠক করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নারী ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সন্ধ্যায় অনুশীলনে নামবে টাইগ্রেসরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইটে প্রথম প্র্যাকটিস সেশন সারবে নিগার সুলতানা জ্যোতির দল। এই মুহূর্তে অন্যরকম এক পরিবেশ থাকতে পারত ক্রিকেট বোর্ডে। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে বিসিবিতে থাকত চরম ব্যস্ততা। ভেন্যু, হোটেল, যাতায়াত, নিরাপত্তা, কত আয়োজন। হোস্ট টিম হিসেবে নিগার সুলতানা জ্যোতিদের মাঝে উৎসাহ উদ্দীপনাও নিশ্চয়ই থাকত আকাশ ছোঁয়া। কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে সেসব কিছুই নেই। জুলাই আগস্টে দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাবে সবকিছুই পাল্টে গেছে। নিরাপত্তা শঙ্কায় নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে সরিয়ে। মেয়েদের মেগা ইভেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। কিছুটা ভারাক্রান্ত হৃদয়েই এই ওয়ার্ল্ড কাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। 3 থেকে 20 অক্টোবর 10 দলের লড়াই চলবে দুবাই এবং শারজায়। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। গ্রুপ বিতে টাইগ্রেসদের বাকি 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সময়ের হিসেবে অনুশীলন করবে বাংলাদেশ দল। আমিরাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টা আর রাত 8টায়। তাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টা থেকে অনুশীলনে নামবে জ্যোতি, ফারজানারা। হোম অব ক্রিকেটে ফ্লাড লাইটে শিষ্যদের ধাতস্থ করতে চান কোচ হাসান তিলেকারত্নে। 2018 সালে এশিয়া কাপ জয়ের পর নারী ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল সবাই, কিন্তু সে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ মেয়েরা। আইসিসি ইভেন্টে পারফরম্যান্স যাচ্ছে তাই। এবারও প্রস্তুতি আহামরি নয়। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি জ্যোতিরা।
অনুশীলনেও রয়েছে ঘাটতি। সাভার বিকেএসপিতে কিছুদিন ক্যাম্প করেছে মেয়েরা। সদ্য সমাপ্ত এ দলের শ্রীলঙ্কা সফরে ন্যাশনাল টিমের বেশ কিছু ক্রিকেটার ছিলেন। 4-1 ব্যবধানে জেতা সিরিজটাই বিশ্বকাপের আগে জ্যোতিদের সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ। তাই মাত্র দিন 10 পর শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে হোম অব ক্রিকেটের এই ফ্লাডলাইটের ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় মারুফুল হকের দল। ভিয়েতনামের প্রতিকূল আবহাওয়া চিন্তার কারণ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। হাইফংয়ে ম্যাচ শুরু বিকেল 5টায়। এএফসি অনূর্ধ্ব 20 সাফ খেলতে যাওয়ার আগের অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশ দলের। নেপালে অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জয়ের পর প্রত্যাশা ছিল এই টুর্নামেন্টেও বাজিমাত করার। তবে অল্প কিছুদিনের অনুশীলন আর কোচের সঙ্গে বসুন্ধরা কিংসের বিরোধের জেরে আক্ষেপ নিয়েই দেশ ছাড়ে ভিয়েতনামে সফর করা দলটা। তার প্রভাবও লক্ষণীয় টুর্নামেন্টে। শুরুতেই শক্তিশালী সিরিয়ার বিপক্ষে বড় একটা ধাক্কা খেতে হয় লাল সবুজ বাহিনীকে। ভিয়েতনামের কন্ডিশন, আবহাওয়া একেবারেই ভিন্ন। সেখানে ফুটবলারদের মানিয়ে নেওয়া খানিক কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। আর সেজন্য সিরিয়ার বিপক্ষে ম্যাচে করা ভুলের পুনরাবৃত্তি চান না কোচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার গুয়ামের বিপক্ষে ভুল ত্রুটি শুধরে জয় নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা দলের। গুয়ামের বিপক্ষে ম্যাচের আগে রিকভারির জন্য একদিন সময় পায় দল। থেমে থেমে বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ায় হোটেলেই রিকভারি সেশন করেছে বাংলাদেশ। সকালে সুইমিং আর বিকেলে অনুশীলনে ঘাম ঝরান ফুটবলাররা। আর তাতেই গুয়ামের বিপক্ষে জয়ের লক্ষ্য আসিফদের। ভিয়েতনামের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা ম্যাচ খেলেছি সিরিয়ার সাথে। খেলার পরে আজকে আবার প্র্যাকটিস করেছি, রিকভারি সেশন, ফুল সেশন। আমাদের দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যাতে সবগুলা ম্যাচ ভালো একটা রেজাল্ট করে দ্বিতীয় রাউন্ডে উন্নতি হতে পারে। সারা খেলাটা আমরা খেলতে পারি না, আমাদের অনেক ভুল ছিল, এগুলো নিয়ে আসার কাজ করছে, এগুলো দেখা যাচ্ছে কি ভুলগুলো ছিল। গ্রুপ এতে স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে বাকি 2 ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার লক্ষ্য বাংলাদেশ দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও অস্থির দেশের ক্রীড়া অঙ্গন। এবার ক্রীড়া পরিদপ্তরের পরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পরিচালকের অপসারণের দাবিতে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা। হঠাৎ করেই উত্তাল ক্রীড়া পরিদপ্তর। কর্মবিরতি দিয়ে মানববন্ধনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 40 জেলার ক্রীড়া অফিসার। দাবি একটাই, ক্রীড়া পরিদপ্তরের মহাপরিচালক তরিকুল ইসলামের অপসারণ। মূলত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা ও শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে ক্রীড়া পরিদপ্তর। প্রায় 1 বছর আগে প্রতিষ্ঠানটির পরিচালক হয়ে আসেন তরিকুল ইসলাম। স্বল্প সময়ের মধ্যে প্রশংসাও কুড়ান তিনি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। তবে হঠাৎ করেই কেন তার বিরুদ্ধে মানববন্ধন? ক্রীড়া পরিদপ্তর আমরা যারা কর্মরত আছি, আমাদেরকে জামাত শিবির, বিএনপি ট্যাগ দিয়ে আমাদেরকে অবর্ণনীয় লাঞ্ছনা এবং অত্যাচার করেছে। ফাইল আটকালেই ঘুষ চলে আসে, সেটা ঠিকাদারের হোক, অফিসারের হোক, অফিস সহায়কের হোক, পিয়নের হোক। তিনি প্রত্যেকটা ফাইলকে ঝুলিয়ে রাখে, বলে যে আমার তোর পেনশনের টাকা পাবি, তোর হারও পাবে না। মানববন্ধন শেষে তরিকুল ইসলামের অপসারণের দাবিতে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। এই পরিচালক দায়িত্ব না ছাড়লে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। তার পদত্যাগ, তার অপসারণ, তাকে আমরা দেখতে চাই না। আসলে আমরা দেখতে চাই না। তার আন্ডারে চাকরি করার চাইতে আমি নিজেই মনে করি চাকরি না করা ভালো। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। সকল অফিসারদের কিন্তু তিনি এই নির্যাতনগুলো মানসিক এবং শারীরিকভাবে করে গেছেন। সুতরাং আমরা এর পরিত্রাণ চাই। বহিষ্কার করা হয়, অপসারণ করা, এবং এই সরকারি চাকরির বিধি অনুযায়ী তাকে যেন সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়। দেশের পট পরিবর্তনের পর থেকেই ক্রীড়াঙ্গনের বিভিন্ন জায়গায় চলছে রদবদল। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরেও পরিবর্তন দেখতে চান প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আমি আমাকে খারাপ বলবো না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার এন্টারটেইনমেন্ট বিজনেসে পা রাখলেন লিওনেল মেসি। 525 রোজারিও নামে শুরু করলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট তৈরির পাশাপাশি সিনেমা বানানোর পরিকল্পনাও রয়েছে তার। মার্কিন যুক্তরাষ্ট্রের স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে এই 525 রোজারিও, যার প্রধান অফিস হবে মিয়ামিতে।
ক্যারিয়ারের শেষ বেলায় এসে ফুটবলের বাইরে সম্পৃক্ততা বাড়াচ্ছেন লিওনেল মেসি। বিশেষ করে ইন্টার মায়ামিতে নাম লিখানোর পর এই প্রবণতা অনেক বেশি লিও মেসির মাঝে। তারই ধারাবাহিকতায় এবার বিনোদন জগতে প্রবেশ করছেন লিওনেল মেসি। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে এর আগেও কাজ করেছেন মেসি। বিশ্বকাপ জয়ের পর তার বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি করা হয়েছে ডকুমেন্টারি। তবে এবারের বিষয় একেবারেই ভিন্ন। বিশেষ কোনো চরিত্র নয়, বরং এই জগতে নতুন কিছু তৈরির জন্য লিও সম্পৃক্ত হয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। 525 রোজারিও নামে এই প্রযোজনা প্রতিষ্ঠানের লক্ষ্য পারিবারিক অনুষ্ঠান তৈরি করা। থাকবে প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট। পাশাপাশি লিওনেল মেসির প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানানোর পরিকল্পনাও আছে। এছাড়াও স্পোর্টস ইভেন্ট কিংবা ব্র্যান্ড প্রমোশন নিয়েও কাজ করবে 525 রোজারিও। বিনোদন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, হোক সেটা ফুটবল মাঠ কিংবা অন্য কোথাও। এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে দারুণ কিছু কাজ হবে। আমাদের প্রকল্প থেকে বিশ্বমানের দুর্দান্ত সব কন্টেন্ট তৈরি হবে। 525 রোজারিও যৌথভাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে। এই প্রোডাকশন হাউস থেকে নির্মাণ করা হয়েছিল ডকুমেন্টারি সিরিজ মেসিস ওয়ার্ল্ড কাপ। এছাড়াও দ্য রাইজ অফ এ লেজেন্ড এবং মেসি মিটস আমেরিকার মতো প্রোডাকশন তৈরি করা হয়েছে স্মাগলার এন্টারটেইনমেন্ট থেকে। আমাদের লক্ষ্য হচ্ছে পুরো বিশ্বের দর্শকদের এক সুতোয় গাঁথা। এজন্য আমাদের নতুন কিছু পরিকল্পনা আছে, যেগুলো বাস্তবায়নের জন্যই আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বিনোদন অঙ্গনে আমরা ভিন্ন ধারা যোগ করতে চাই। নতুন আইডিয়া, গল্প বলা কিংবা প্রোগ্রামিং সব জায়গাতেই নতুনত্ব নিয়ে আসতে পারবো বলে প্রত্যাশা করছি। 525 রোজারিওর প্রধান কার্যালয় হবে মায়ামিতে। স্মাগলার এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী টিম পাস্তরে এবং লিওনেল মেসির পরিবারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি। এস এম ইকবাল, সময় সংবাদ। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত বসফরাস সেতুর উপর স্ল্যাক লাইন দিয়ে হেঁটে এশিয়া থেকে ইউরোপ গেলেন এক ব্যক্তি। মোট 1074 মিটার স্ল্যাক লাইন হেঁটে সেতুটি পার হন তিনি। তার সময় লেগেছে 47 মিনিট। প্রথম দেখায় মনে হতে পারে শূন্যে হাঁটছেন এক ব্যক্তি। একটু খেয়াল করলে দেখা যাবে সূক্ষ্ম একটি তারের ওপর দিয়ে নির্দ্বিধায় হাঁটছেন তিনি। রোববার এমন দৃশ্যের দেখা মিলেছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। বিখ্যাত বসফরাস সেতুর ওপরে একটি স্ল্যাক লাইন দিয়ে এশিয়া থেকে ইউরোপে পাড়ি দেন জানরুজ নামের এই ব্যক্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে তারের ওপর হার্নেস লাগিয়ে হেঁটে যান তিনি। অনুভূতি জানাতে গিয়ে রুজ বলেন, শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটির জন্য মনোনিবেশ করেছিলেন। 1074 মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সংকুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। নিচে থেকে আসা গাড়ির আওয়াজ হাঁটার সময়ের প্রতিকূলতার সৃষ্টি করেছিল বলেও উল্লেখ করেন। রুজের এশিয়া থেকে ইউরোপ যেতে সময় লেগেছিল 47 মিনিট। ওপর থেকে তুরস্কের পুরনো শহরগুলোর সঙ্গে ইস্তানবুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন বলে জানান রুজ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।